বাংলাদেশ জামাতে ইসলাম কেন তাদের রাজনীতিতে হিন্দুদের বা নারীদেরকে নিয়ে আসলো? বাংলাদেশের রাজনীতিতে এই কথাটি এখন সর্বত্রই ঘুরপাক খাচ্ছে, যেখানে ইসলামের মূলনীতি তাদের আদর্শ বলে বিবেচিত এবং সর্বমহলে প্রকাশিত, সেখানে তারা কিভাবে হিন্দুদেরকে এবং নারীদেরকে তাদের রাজনীতিতে নিয়ে আসে। জামাতে ইসলাম তারা বরাবরই প্রচার করে থাকে যে নারীদের কোনো নেতৃত্ব নয়, নারীরা রাজনীতিতে আসতে পারবে না, নারীরা কখনোই নেতৃত্বে থাকতে পারবে না। আর যেখানে ইসলাম শব্দটা প্রচারিত, সেখানে হিন্দু লোকেরা কিভাবে তাদের রাজনীতিতে আসতে পারে, এই কথাটি জনমনে ঘুরপাক খাচ্ছে। তাহলে জামাত ইসলাম কি একেবারেই দুর্বল হয়ে পড়েছে, যে কারণে তাদের নারীদের বা হিন্দুদেরকে তাদের রাজনীতিতে নিয়ে আসতে হলো, নাকি এর পেছনে জামাত ইসলামের ভিন্ন কোনো কৌশল আছে? আজকের আলোচনা থেকে আমরা সেটি জানব। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রাজনীতিতে ডিপ স্টেট বা ছায়া সরকার বলে একটি কথা প্রচলিত আছে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এই ছায়া সরকার রয়েছে। ছায়া সরকার কাকে বলে? সরকারের ভেতরে যে আরেকটি সরকার রয়েছে, যে সরকার দেশের প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করে থাকে, এমনকি সরকারকেও নিয়ন্ত্রণ করে থাকে পর্দার আড়ালে থেকে, তাকেই বলা হয় ছায়া সরকার। এই ছায়া সরকার শুধুমাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করে না, এই ছায়া সরকার নিয়ন্ত্রণ করে থাকে রাজনীতির পালাবদলকে। এই সরকার নিয়ন্ত্রণ করে থাকে দেশের প্রশাসন, বিচার বিভাগ, আইন বিভাগ থেকে শুরু করে সর্বত্রই এদের আলাদা একটি সিন্ডিকেট রয়েছে। আসলে জামাতে ইসলাম এই সিন্ডিকেটটার কারণেই তারা তাদের রাজনীতিতে হিন্দু এবং নারীদেরকে নিয়ে এসেছে। কারণ এই ডিপ স্টেট যারা এদের আস্থা অর্জন করতে পারবে, তারাই একমাত্র রাজনীতিতে সবল হতে পারবে তথা সরকার গঠন করতে পারবে। এখন জামাতে ইসলাম তারা তাদের রাজনীতি দিয়ে কি এই ডিপ স্টেট তথা ছায়া সরকারের আস্থা অর্জন করতে পারছিল না? আমরা শুরু থেকে যেটা দেখেছি, জামাত ইসলামের কথা বলে তারা রাজনীতি করছে, ইসলামের আদর্শকে তারা সামনে আনছে। রাজনীতি করে দুইটা জিনিস, একটা হচ্ছে বয়ান, আর একটি হচ্ছে রাজনীতিতে একটা আদর্শ থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশের জামাতে ইসলাম একটা বয়ান তৈরি করতে পারছে এবং তার আদর্শ তৈরি করতে পেরেছে, সেটা হচ্ছে ইসলামী আদর্শ। এক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগও একটি বয়ান তৈরি করতে পারছে এবং সেই বয়ানটা হচ্ছে মুক্তিযুদ্ধের বয়ান। এখানে বিএনপিও একটি বয়ান তৈরি করতে পারছে এবং তাদের একটা আদর্শের প্রতীকের জায়গা রয়েছে, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সাথে স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন। তো রাজনৈতিক ক্ষেত্রে বয়ানের দিক থেকে জামাত ইসলাম 100% সঠিক অবস্থানে রয়েছেন এবং তারা ইসলামের এই জায়গাটাকে কাজে লাগিয়ে জনগণের ভেতরে প্রবেশ করতে পেরেছেন। কিন্তু জনগণের ভেতরে প্রবেশ করতে পারলে কি হবে? যদি সেই ছায়া সরকারের আস্থা অর্জন করা না যায়, তাহলে কেউ কোনোদিন সরকার গঠন করতে পারবে না। এই ছায়া সরকার তারা কখনোই জামাত ইসলামকে বিশ্বাস করতে পারে নাই। তারা ইসলামী আদর্শের রাজনীতি করে এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন ইসলামিক দেশের সমর্থন তাদের প্রতি রয়েছে। কিন্তু তারা যে জাতীয়তাবাদী যে রাজনীতি, বাংলাদেশের গণমানুষের আন্দোলনের তথা যে চেতনায় এই দেশটা স্বাধীন হয়েছে, সে চেতনার রাজনীতি তারা করতে পারে নাই, যার ফলে ছায়া সরকার তাদেরকে বিশ্বাস করতে পারেনি। বিগত নির্বাচনে এই জামাত জনগণের সমর্থন আদায়ে সমর্থ হলেও তারা অনেকটাই এই ছায়া সরকারের সমর্থন আদায় করতে সক্ষম হয়নি, যার ফলে তারা হিন্দু লোকেদেরকে তাদের দলে জায়গা করে দিয়েছে এবং নারীদেরকেও জায়গা করে দিয়েছে। যে জামাতে ইসলাম একটা সময় মেয়েদের নেতৃত্বকে মাথায় আনতে পারতো না, সেই মেয়েদেরকে তারা তাদের নেতৃত্বে এনেছে, যাতে করে সেই ছায়া সরকার তথা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে সক্ষম হয়। জামাতে ইসলাম গত নির্বাচনে আরেকটি কাজ করেছে, সেটা হলো জামাতে ইসলাম যদিও ইসলামী ধারার রাজনীতি করে, এটা তাদের বয়ান, কিন্তু জামাতে ইসলাম গত নির্বাচনে প্রচার করেছে এই বাংলাদেশে তারা সরকার গঠন করলে অবশ্যই এটাকে ইসলামী রাষ্ট্র বানাবে না, এটাকে তারা সেকুলার রাষ্ট্রই বানাবে, যেটি আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি। এখানেও তাদের সেই কৌশলটা, যদি তারা ইসলামী রাষ্ট্র বানাতে চায়, তাহলে ডিপ স্টেট তথা ছায়া সরকারের আস্থা অর্জন করতে পারবে না। সেই কারণে তাদের নির্বাচনের আগে ঘোষণাই ছিল যে তারা এখানে সেকুলার রাষ্ট্র গঠন করবে তথা ইসলামী রাষ্ট্র তারা গঠন করবে না। জামাতে ইসলাম
আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে বহির্বিশ্বের আস্থা অর্জনের জন্য তারা এই হিন্দু লোকেদের এবং নারীদেরকে রাজনীতিতে এনেছে। একটা দেশের রাজনীতিতে প্রতিবেশী দেশসমূহ এবং বহির্বিশ্ব যথেষ্ট প্রভাবকের ভূমিকায় থাকে। আমাদের প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র হচ্ছে ভারত। ভারতের ছত্রছায়ায় অনেকটাই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয়। আবার ভারতের রাজনীতিও আশেপাশের অনেক দেশ দ্বারা অনেকটাই প্রভাবিত হয়। অর্থাৎ প্রতিবেশী এবং বহির্বিশ্ব দ্বারা একটা দেশের রাজনীতি অনেকটাই নিয়ন্ত্রিত হয়। সেই কারণে জামাত তারা আশা করেছিল যে হিন্দু লোকেদের এবং নারীদেরকে যদি রাজনীতিতে আনা যায়, হয়তো বহির্বিশ্বের আস্থা তারা অর্জন করতে পারবে। তো এখন প্রশ্ন হলো, নির্বাচন হয়ে গেছে, জামাত বিগত দিনে যেখানে 10 আসনের 12 আসনের বেশি পায়নি, এবার তারা 70-এর উপরে আসন পেয়েছে। যদিও তারা সরকার গঠন করতে পারে নাই, তথাপি তারা হয়তো কিছুটা এই ছায়া সরকারের আস্থা অর্জন তথা সমর্থন আদায়ে সক্ষম হয়েছে। এবং ভবিষ্যতে তারা কতটুকু সমর্থন আদায় করতে পারবে, কতটুকু আস্থা অর্জন করতে পারবে, সেটা তাদের রাজনীতির উপরেই নির্ভর করে। যদি তারা এই ছায়া সরকারের সমর্থন আদায়ে সক্ষম হয়, তবে হয়তোবা তারা কোনোদিন সরকার গঠন করতেও পারে। তবে এখানে একটা কথা বলা বাহুল্যই যে ছায়া সরকারের সমর্থন যারা কোনোদিন আদায় করতে পারবে না, তারা কখনোই একটি রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। একটা দেশের পুরো সরকার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে আমলাতন্ত্র, একটা দেশের পুরো সরকার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এই ছায়া সরকার। কাজে একটা দেশে আমরা বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় রাজনীতিতে দেখেছি অনেক বড় বড় রাজনৈতিক ফিগার, কিন্তু তারা খুব একটা আসন পাচ্ছে না, তারা রাজনীতিতে এগোতে পারছে না। মানুষ বড় মাপের রাজনীতিবিদ হিসাবে তাদের পরিচিতির কমতি নাই। এরকম অনেক রাজনীতিবিদ বাংলাদেশেও রয়েছেন, কিন্তু তারা মন্ত্রী কেন, সরকার কেন, এমপি নির্বাচিত হতে পারেন না? কারণ হচ্ছে তাদের উপরে এই ছায়া সরকারের কোনো সমর্থন নাই। আর ছায়া সরকারের যদি সমর্থন না থাকে, তাহলে রাজনীতিতে কেউ সুফল লাভ করতে পারবে না। কাজেই রাজনীতির পাশাপাশি কূটনৈতিক দক্ষতাটাও আবশ্যক। যে কূটনীতিতে তার চারপাশের পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, তারাই রাজনীতিতে বিশেষ জায়গা দখল করতে পারে। এই ক্ষেত্রে জামাত বলেন, বিএনপি বলেন কিংবা আওয়ামী লীগ বলেন, কে কতটুকু ভূমিকা রাখতে পারবে তার উপরেই নির্ভর করবে পরবর্তীতে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে কিনা।